22টি ব্রোকার হাউসে লেনদেন বন্ধ, সমাধান কি? আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির স্টক মার্কেট আপডেট ব্লগে। দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য আবারও সামনে এসছে একটি বড় উদ্যোগের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইসির 22টি স্টেক হোল্ডার ব্রোকার হাউস প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এই 22টি ব্রোকার হাউসের মধ্যে অধিকাংশ ব্রোকার হাউসের লেনদেন বন্ধ আছে গত বছর অর্থাৎ 2025 সালের অক্টোবর থেকে। তবে আজ কেন এই খবরটিকে এত প্রাধান্য দেওয়া হলো আমাদের গণমাধ্যমে? এই বিষয়টি আপনি কি মনে করেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার মন্তব্যই হবে আপনার প্রতিবাদের প্রধান হাতিয়ার। তাই অনুরোধ থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এই ঘটনার পেছনে রয়েছে সম্মিলিত গ্রাহকের হিসাব বা সিসিএতে অনিয়ম, গ্রাহকের অর্থ ও শেয়ার সংরক্ষণের ঘাটতি, নেটওয়ার্থ সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন ধরনের তদারকির ঘাটতির অভিযোগ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এইসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে হাজারো বিনিয়োগকারী। ফলে প্রশ্ন উঠেছে তাদের টাকা ও শেয়ারের নিরাপত্তা কতটা। ডিসি তথ্য অনুযায়ী ক্রেস্ট সিকিউরিটিজ প্রায় 126 কোটি, ব্যাংকো সিকিউরিটিজ 128 কোটি, তামহা সিকিউরিটিজ 140 কোটি এবং মশিও সিকিউরিটিজ 161 কোটি টাকার ঘাটতি শনাক্ত হয়েছিল। অর্থাৎ শুধু এই 4টি প্রতিষ্ঠানেই ঘাটতির পরিমাণ দাঁড়ায় 500 কোটি টাকারও বেশি। তবে এখানে কিন্তু শেষ নয়, আরও বেশ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের লেনদেনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, এতদিন ধরে এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে কিনা বা কেন হচ্ছে না? বিনিয়োগকারী তাদের অর্থ কবে ফেরত পাবে? আর ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিয়ন্ত্রণ সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব এই 12টি ব্রোকার হাউস কেন বন্ধ, কোথায় বড় অনিয়ম হয়েছে, বিনিয়োগকারীদের ঝুঁকি কতটা, এবার বিএসইসি কি ব্যবস্থা নিতে যাচ্ছে। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল কাইট টিভিতে নতুন অতিথি হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই মুহূর্তে আপনি এই ব্লগটি আমার কাইট টিভি ফেসবুক পেজে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড আপডেট ব্লগ আমি যখনই পাবলিশ করব আপনি পেয়ে যাবেন খুব সহজে। আর বরাবরের মতো শেষ থাকছে, স্টক মার্কেট রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি ছুঁয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। সঙ্গত কারণে অনুরোধ থাকবে মেসেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য। আর এই 22টি ব্রোকারেজ হাউসের নাম জানতে চাইলে নিচের এই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন BROKER। ফিরতি মেসেজে আমি পাঠিয়ে দিব সেই 22টি ব্রোকার হাউসের নাম। এখন আমরা ইন্ট্রোতে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইন্ট্রো পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রো পর আমার সাথে সংযোগ থাকার জন্য। আজ 17 আগস্ট সোমবার। আজ মার্কেটে 45 পয়েন্ট মাইনাস ছিল। ইন্ডেক্স অবস্থান করছে 5814 পয়েন্টে আর টার্নওভার হয়েছে 953 কোটি টাকা, 993 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 137 কোটি টাকা কম হয়েছে। ভাবুন, আপনি বছরের পর বছর কষ্ট করে কিছু টাকা জমিয়েছেন, সেই টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, আপনার শেয়ার রাখা হয়েছে একটি ব্রোকারেজ হাউসে। একদিন জানতে পারলেন আপনার ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ। আপনি অফিসে যোগাযোগ করলেন কিন্তু টাকা তুলতে পারছেন না, শেয়ার নিয়েও নিশ্চিত হতে পারছেন না। তখন আপনার মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে, আপনার টাকা ও শেয়ার কি নিরাপদ? দেশের পুঁজিবাজার বর্তমানে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে অনেক বিনিয়োগকারী, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিএসইসিতে 22টি স্টেক হোল্ডার ব্রোকার হাউস প্রতিষ্ঠানকে লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে। এর পেছনে রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক ঘাটতির অভিযোগ। প্রথমেই আসি বড় 4টি প্রতিষ্ঠানের কথায়। ডিএসইসির তথ্য অনুযায়ী ক্রেস্ট সিকিউরিটিজ
প্রায় 126 কোটি, ব্যাংকো সিকিউরিটিজ 128 কোটি, তামহা সিকিউরিটিজ 140 কোটি এবং মশিউ সিকিউরিটিজ প্রায় 161 কোটি টাকার ঘাটতি শনাক্ত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এই 4টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘাটতির পরিমাণ 555 কোটি টাকা। একটু সহজ করে বলি, ধরুন কোনো ব্রোকারেজ হাউসে 10,000 বিনিয়োগকারীর টাকা ও শেয়ার জমা রয়েছে। তাদের প্রত্যেকের সম্পদ আলাদা আলাদা হিসাব রাখার কথা রয়েছে, কিন্তু যদি সেই গ্রাহকের অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, হিসেবের সঙ্গে বাস্তব সম্পদের মিল না থাকে অথবা গ্রাহকের শেয়ারের যথাযথভাবে সংরক্ষিত না থাকে, তাহলে কিন্তু সমস্যা শুরু। আর তখন ক্ষতিগ্রস্ত হন মূলত সাধারণ বিনিয়োগকারীরা। কিভাবে এই সংকট শুরু হলো? ক্রেস সিকিউরিটিজের ঘটনা দিয়েই শুরু করা যাক। 2020 সাল 24 জুন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধ করে মালিক পক্ষ আত্মগোপনে চলে যায়। পরে অনুসন্ধান চালিয়ে ডিএসই সেখান থেকে প্রায় 126 কোটি টাকার ঘাটতি শনাক্ত করে। আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপর আসা যাক ব্যাংকো সিকিউরিটিজের ক্ষেত্রে। 2021 সালের 7 জুন সেখানে প্রায় 128 কোটি টাকার ঘাটতি শনাক্ত করা হয়। 15 জুন প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এরপর 2021 সালের নভেম্বর মাসে তামহা সিকিউরিটিজ প্রায় 140 কোটি টাকার ঘাটতি শনাক্ত হয়। সর্বশেষ বড় আলোচনায় আসে মশিউ সিকিউরিটিজ। 2024 সালের আগস্টে সেখানে প্রায় 161 কোটি টাকার ঘাটতি শনাক্ত হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত করা হয়। কিন্তু সমস্যা কি শুধু এই 4টি প্রতিষ্ঠানই নয়? না, ডিএসসি তথ্য অনুযায়ী আরও অনেক ট্র্যাক হোল্ডার প্রতিষ্ঠানে লেনদেনে বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে বেক্সিমকো সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, সালতা ক্যাপিটাল, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ডন সিকিউরিটিজ, ইন্ডিকেট সিকিউরিটিজ, আল ফয়সাল সিকিউরিটিজ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। প্রতিবেদনে একটি জায়গায় 22টি প্রতিষ্ঠানের কথা বলা হলেও পরবর্তী তালিকায় প্রথম 4টির সঙ্গে আরও 18টি প্রতিষ্ঠানের নাম রয়েছে, অর্থাৎ মোট 22টি প্রতিষ্ঠান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিনিয়োগকারীদের টাকা ফেরত পাবে কিভাবে? এখানেই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। মশিউ সিকিউরিটিজে একজন বিনিয়োগকারী জানিয়েছেন তিনি বেতনের টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন, কিন্তু ব্রোকারেজ হাউসের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তিনি অর্থ ফেরত পাননি। এটি শুধু একজন বিনিয়োগকারীর সমস্যা নয়। একজন সাধারণ বিনিয়োগকারী যখন তার সঞ্চয়ের টাকা শেয়ার বাজারে নিয়ে আসেন, তখন তার সবচেয়ে বড় প্রত্যাশা থাকে ব্রোকার হাউসের প্রতিষ্ঠান তার অর্থ ও শেয়ার নিরাপদে রাখবে। যদি সেই জায়গায় আস্থার সংকট তৈরি হয়, তাহলে পুরো পুঁজিবাজারই ক্ষতিগ্রস্ত হয়। তবে কিছু ক্ষেত্রে আসার কথাও রয়েছে। মশিউ সিকিউরিটিজের পক্ষ থেকে বলা হয়েছে গ্রাহকের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কিছু সম্পদ বিক্রি করে সেই অর্থ দিয়ে গ্রাহকের পাওনা পরিশোধের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এমনকি আগামী 2-3 মাসের মধ্যে গ্রাহকের পাওনা পরিশোধের জন্য চেক দেওয়ার কথাও রয়েছে। অবশ্য সেই পরিস্থিতি বাস্তবায়নে কতটা দ্রুত কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। তাহলে নিয়ন্ত্রণ সংস্থা কি করছে? এখানে নতুন করে একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির ভূমিকা। বিএসইসি এখন ব্রোকার হাউসের উপর আরও কঠোর নজরদারি করতে যাচ্ছে। বিশেষ করে অডিট প্যানেল গঠন করে আগাম ঘোষণা ছাড়াই ব্রোকারেজ হাউস পরিদর্শনের জন্য ডিএসইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের হিসেব ঠিক আছে কিনা, গ্রাহকের অর্থ ও শেয়ার যথাযথভাবে সংরক্ষিত আছে কিনা, এসব বিষয় আরও কঠোরভাবে পরীক্ষা করা হবে। গুরুতর অনিয়ম পেলে শুধু লেনদেন বন্ধ নয়, প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বিনিয়োগকারীদের সুরক্ষায় তহবিল। বিএসইসি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে অর্থ পরিশোধের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।
এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি, মালিকদের কাছ থেকে অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। কিন্তু সমস্যার মূল জায়গা কোথায়? সমস্যার শুরু একটি ব্রোকার হাউস বন্ধ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন হচ্ছে, একটি প্রতিষ্ঠান বছরের পর বছর কিভাবে এসব অনিয়ম চালিয়ে যেতে পারে? কেন আগে থেকে সেটাকে শনাক্ত করা গেল না? গ্রাহকের অর্থ ও শেয়ার সংরক্ষণের নিয়ম থাকলেও যদি সেই অর্থ অন্য কাজে ব্যবহারের অভিযোগ উঠে, তাহলে তদারকি কাঠামোর কতটা কার্যকর, সেখানেও প্রশ্নের বিষয়। ডিএসইর সাবেক চেয়ারম্যান আহমেদ ইকবাল হোসেন তাই সমস্যার প্রকৃত চিত্র বের করতে ফরেনসিক অডিটের উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ শুধু প্রতিষ্ঠান বন্ধ করলেই হবে না, কোথায় কত টাকা ছিল, কোথায় গেল, কার মাধ্যমে গেল এবং কারা দায়ী, সব কিছুই পূর্ণাঙ্গ হিসেব বের করতে হবে। বিনিয়োগকারীদের জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, এই ঘটনায় আমরা একটি গুরুত্বপূর্ণ আসলে শিক্ষা পাই। সেটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় শুধু শেয়ারের দাম বাড়বে কি বাড়বে না এটাই দেখা উচিত হবে না। আপনি যে ব্রোকার হাউসের প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করছে সেটা কি নিয়ম মানছে কিনা, গ্রাহক সেবা কেমন দিচ্ছে, আর্থিক শৃঙ্খলা আছে কিনা, এসব বিষয় গুরুত্বপূর্ণ আপনাকে নজর রাখতে হবে। চাইলে পরে আমার 2 সপ্তাহ আগে প্রচার করা কাইট টিভি চ্যানেলে আপনার টাকা ও শেয়ার সুরক্ষিত আছে তো, এই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কম কমিশনের লোভে আমরা আমাদের পোর্টফোলিওকে কিভাবে ঝুঁকিতে ফেলছি। তাছাড়া ম্যাচিউরড ব্যালেন্স ছাড়া জেট কিনতে দেওয়া সুবিধাকে আমরা সাদরে গ্রহণ করছি, যা পরবর্তীতে আমাদের পোর্টফোলিওকে ঝুঁকিতে ফেলছে। কারণ এই টাকাটি আপনার না, এই টাকাটি অন্য কোনো গ্রাহকের। একটি শক্তিশালী পুঁজিবাজার শুধু সূচক বাড়ার নাম নয়। একটি শক্তিশালী পুঁজিবাজার মানেই হলো বিনিয়োগকারীদের টাকা নিরাপদে থাকবে, শেয়ার নিরাপদে থাকবে এবং কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বন্ধ থাকা 22টি প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত কার্যকর সমাধান না হলে শুধু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরাই নয়, পুরো বাজারের উপর আস্থার সংকট আরও বাড়তে পারে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, দ্রুত তদন্ত এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা। আসুন এবার পুরো ভিডিওটির মূল বিষয়গুলো সংক্ষেপে দেখে নিই। ডিএসইসির 12টি ট্র্যাক হোল্ডার ব্রোকারেজ প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিএ, নেটওয়ার্ক ও গ্রাহকের অর্থ শেয়ার সংরক্ষণের অনিয়মের অভিযোগ রয়েছে। ক্রেস্ট, ব্যাংকো ও তামহা ও মশিউর এই 4টি প্রতিষ্ঠান বড় অঙ্কের ঘাটতি শনাক্ত হয়েছে। 4টি প্রতিষ্ঠানের ঘাটতির পরিমাণ প্রায় 555 কোটি টাকা। আরও 18টি প্রতিষ্ঠানের লেনদেন বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মশিউর সিকিউরিটিজ কর্তৃপক্ষ সম্পদ বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধের উদ্যোগের কথা জানিয়েছে। ডিএসইসির সাবেক কর্মকর্তারা ফরেনসিক অডিট ও কার্যকরের নীতি দাবি করেছেন। বিএসইসি ব্রোকারেজ হাউসের উপর কঠোর নজরদারি ও আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নিচ্ছে। গুরুতর অনিয়ম পেলে লেনদেন বন্ধের পাশাপাশি লাইসেন্স বাতিলের ব্যবস্থাও নেওয়া হতে পারে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকদের সম্পদ থেকে অর্থ উদ্ধার করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সর্বশেষে একটি কথাই বলতে হয়, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থার সবচেয়ে বড় জায়গা। একজন বিনিয়োগকারী যখন তার কষ্টে উপার্জিত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তখন তিনি শুধুমাত্র মুনাফার আশা করেন না, তিনি তার অর্থ ও শেয়ারের নিরাপত্তার উপরেও আস্থা রাখেন। তাই কোনো ব্রোকারেজ প্রতিষ্ঠান অনিয়ম হলে শুধু প্রতিষ্ঠান বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন দ্রুত তদন্তের, প্রকৃত দায়ীদের চিহ্নিত করা, অর্থ ও সম্পদ উদ্ধার করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দ্রুত পাওনা বুঝিয়ে দেওয়া। একই সঙ্গে
ভবিষ্যতে যাতে আর কোনো বিনিয়োগকারীর এমন পরিস্থিতির শিকার না হন, সেই জন্য ডিএসসি এবং বিএসইসিকে তদারকি আরও শক্তিশালী করা জরুরি। কারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই তবেই দেশের পুঁজিবাজার সত্যিকার অর্থের শক্তিশালী হবে। আপনি কি মনে করেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এইসব ব্রোকারেজ হাউসের সমস্যা দ্রুত সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। শেয়ার বাজারে এমন গুরুত্বপূর্ণ খবর এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ পেতে অবশ্যই কাইট টিভির সঙ্গে থাকুন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।